RS বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 100 নং পৃষ্ঠাটি প্রত্যেকটি লাইন ধরে ধরে খুঁটিয়ে পড়ে তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেব। তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠা অনুযায়ী এই ধরনের বিস্তারিত আলোচনার ভিডিও যারা এখনো পর্যন্ত পরপর দেখোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেব। সেখান থেকে যে পৃষ্ঠার বিস্তারিত আলোচনা তোমাদের প্রয়োজন সেই পৃষ্ঠার বিস্তারিত আলোচনা দেখে নিতে পারবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। পাঠ্য বইয়ের 100 নং পৃষ্ঠাতে হেডিং করা হয়েছে সার আর কীটনাশক। ফসলের ক্ষেত্রে আমরা অতিরিক্ত উৎপাদনের জন্য সার ব্যবহার করি আর পোকামাকড় মারার জন্য আমরা কীটনাশক ব্যবহার করি। এই সার এবং কীটনাশক সম্পর্কে এখানে লেখা রয়েছে। চলো পাঠ্য বই খুঁচিয়ে পড়া যাক। কি বলা হচ্ছে এখানে? কাঠের লাঙল মানুষই চেপে ধরতো, অন্য একজন টানতো, অবাক হওয়ার কথা, তবে অবিশ্বাস করলো না কেউই। এর আগের পৃষ্ঠাতে আমরা কাঠের লাঙলের কথা পড়েছিলাম। এই লাঙল মানুষ নিজেই টানতো এবং পিছন দিকে একজন লাঙলটাকে চেপে ধরে রাখতো। এভাবেই তারা কাঠের লাঙলের মাধ্যমে জমি চাষ করত। প্রথমেই কি করে গরুকে কাজে লাগাবে, কোন জন্তু পোষ মানবে তা বুঝতে তো সময় লাগবেই। অর্থাৎ যখন মানুষ হাতে লাঙল টানতো, নিজেরাই কষ্ট করে লাঙল টানতো, তখন তো তারা বুঝতে পারেনি যে কোন জন্তুকে কাজে লাগানো যাবে বা কোন জন্তু পোষ মানবে। সেগুলো বুঝতে আরো সময় লেগেছিল। ইমরান বলল, আচ্ছা তখন সার দিত জমিতে আর পোকা মারার বিষও কি দিত? অর্থাৎ অনেক যুগ আগের কথা বলা হচ্ছে। ইমরানের মনে প্রশ্ন জেগেছে, আদিম যুগের মানুষ বা পুরনো যুগের মানুষ তারা কি জমিতে সার দিত বা পোকা মারার বিষ কি তখন ছিল? দীপক বলল, গোবর সার হয়তো ছিল। অর্থাৎ অনেক আগে, অনেক যুগ আগে হয়তো গোবর সার ছিল। গোবর দিলে যে ভালো ফলন বাড়বে তা কি করে জানবে? অর্থাৎ মানুষ বুঝলো কি করে যে এই গোবরটাকে একটা সার হিসেবে ব্যবহার করা যেতে পারে? এ প্রসঙ্গে বলা হচ্ছে, গরু দিয়ে লাঙল টানতে গিয়েই বুঝে থাকবে। হয়তো গরুরা কোথাও বিশ্রাম নিত, পরে সেখানে চাষ করা হলো, খুব ভালো ফলন হলো, তাতেই লোকে বুঝলো গোবর থেকে সার হবে। অর্থাৎ পড়ার শুরুতেই আমরা জেনেছি যে মানুষ হাত দিয়ে লাঙল টানতো। এর পরবর্তীতে যখন মানুষ গরু দিয়ে লাঙল টানা শিখলো তখন গরুকে তারা চাষের কাজে ব্যবহার করছে এবং দেখা যাচ্ছে গরুগুলোকে যেখানে রাখা হয়েছে সেখানে পড়া গোবরের আশেপাশে ফসল ভালো হচ্ছে বা গাছগুলো একটু তাড়াতাড়ি বেড়ে উঠেছে। তখন মানুষ বুঝলো এই গোবরের উপকারী গুণ এবং মানুষ বুঝলো যে গোবর সার দিলে, গোবরকে সার হিসেবে ব্যবহার করলে গাছ তাড়াতাড়ি বড় হয় এবং গাছের ফলন বৃদ্ধি পায়। এভাবেই তারা বুঝেছিল যে গোবর থেকে সার হবে। তবে প্রথম দিকে কোনো সারের ব্যবহারই হতো না। অর্থাৎ একদম প্রথম দিকে যখন মানুষ সবে চাষবাস শিখেছে তখন কিন্তু মানুষ সারের ব্যবহার জানতো না, শুধু চাষ করতেই শিখেছিল। তার পরবর্তীতে সময়ের সাথে সাথে মানুষ এগুলো শিখেছে, অর্থাৎ সারের ব্যবহার শিখেছে, কীটনাশকের ব্যবহার শিখেছে, চাষের নানা পদ্ধতি শিখেছে। দিদিকে এসব ভাবনার কথা বলল সবাই মিলে। দিদি বললেন, এমন তো হতেই পারে, তবে অন্য অনেক রকমও হতে পারে। আসলে নানা জায়গায় নানা রকম হয়েছিল। অর্থাৎ এক এক জায়গার মানুষ বা এক এক অঞ্চলের মানুষ এক একভাবে চাষবাস শিখেছিল, এক একভাবে বিভিন্ন সারের ব্যবহার শিখেছিল বা কীটনাশকের ব্যবহার শিখেছিল। এই যে দিদিমণি বললেন যে আসলে নানা জায়গায় নানা রকম হয়েছিল, এই কথাটা বুঝতে পারলো না কেয়া। বলল, নানা জায়গায় নানা রকম মানে? তখন দিদিমণি বললেন, ধরো এটা একটা নদীর ধার, এখানে 200-400 লোক থাকে, তারা সব দিকে 2-3 কিলোমিটার জায়গার জঙ্গল কেটে চাষ করে, তারপর বন। আর কোথাও মানুষ আছে তা তারা জানে না।
অর্থাৎ এক একটা অঞ্চলের মানুষ জঙ্গল কেটে সাফ করে সেখানে চাষবাস করে বা বসতি গড়ে তুলেছিল। হয়তো তারা যে জায়গায় বসতি গড়ে তুলেছিল তারপরে আরো অনেক কিলোমিটার ঘন জঙ্গল, তারপরে আরো একটা নতুন বসতি বা অন্য একটা জনবসতি, তারপরে আরো বেশ কয়েক কিলোমিটার বন জঙ্গল, তারপরে অন্য একটা জনবসতি। হয়তোবা তারা একে অপরের সাথে পরিচিত ছিল না, একটা জনবসতি হয়তো অন্য একটা জনবসতির সাথে পরিচিত ছিল না, তাই তারা এক এক রকম ভাবে চাষবাস শিখেছিল বা এক এক রকম ভাবে চাষের পদ্ধতি নিজেরা আবিষ্কার করে নিয়েছিল। সেটাই দিদিমণি এখানে বলেছেন যে আসলে নানা জায়গায় নানা রকম হয়েছিল। তখন কেয়া বলল, বুঝেছি, হয়তো 20-30 কিলোমিটার বনের পরে আর একদল মানুষ আছে, তারাও ওই রকম খানিকটা জায়গায় চাষ করে, কিন্তু অন্যরা কি করে তা জানে না। দীপা বলল, হয়তো একদল মানুষ অনেক কিছু শিখে গেল, অন্যরা কিছুই শিখলো না, এমনও তো হতে পারে। দেখো, দীপা এখানে যেটা বলেছে সেটা অমূলক কিছু নয়। দেখা যাচ্ছে যে চাষের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এমন একটা জনবসতি তারা অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে গিয়েছিল, আবার এমন একটা জনবসতি রয়েছে তারা চাষের দিক থেকে বা সামাজিক দিক থেকে তেমন কোনো উন্নতিই করতে পারেনি। অবশ্যই এমনটাও হতে পারে, যেহেতু তাদের একে অপরের মধ্যে যোগাযোগ ছিল না, অর্থাৎ একটা জনবসতির সাথে অন্য একটা জনবসতির তেমন কোনো যোগাযোগ ছিল না। দিদিমণি বললেন, ঠিক তাই, প্রথম যুগে একই বিষয় নানাভাবে শিখেছে মানুষ। দেখা যাচ্ছে যে একটা অঞ্চলের মানুষ একরকম ভাবে ঘর বানাতে শিখেছে বা চাষ করতে শিখেছে, আবার অন্য একটা অঞ্চলের মানুষ অন্য রকম ভাবে চাষ করতে শিখেছে। একটা অঞ্চলের মানুষ একরকম ভাবে রান্না করে, আবার অন্য একটা অঞ্চলের মানুষ অন্য রকম ভাবে রান্না করে। রান্নাটা সমস্ত অঞ্চলের মানুষই করে, তবে এক এক জায়গার মানুষ এক এক রকম ভাবে করে, সেটাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ তারা নিজেরা নিজেদের মতো করে সেটাকে আবিষ্কার করেছিল। সার কীটনাশকের ব্যবহারের বিষয়েও কথাটা সত্যি, অর্থাৎ এক এক জায়গার মানুষ এক এক রকম ভাবে সারের ব্যবহার বা কীটনাশকের ব্যবহার শিখেছিল। কি কীটনাশক ছিল তখন? তারপরে দিদিমণি বললেন, সেগুলোই তো ফিরে আসছে। আগে কীটনাশক হিসাবে নিম পাতা ব্যবহার করা হতো। তো যদি প্রশ্ন আসে যে আগে কীটনাশক হিসাবে কি ব্যবহার করা হতো, তোমরা লিখবে নিম পাতা। আর আগে সার হিসাবে কি ব্যবহার করা হতো, অবশ্যই লিখবে গোবর। এরপরে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে, বলা বলি করে লেখো, তোমাদের কাছাকাছি এলাকায় নানা সময়ে চাষের জন্য কি সার ও কীটনাশকের ব্যবহার করা হয়েছে তা বড়দের কাছে জেনে ও নিজেরা আলোচনা করে লেখো। চাষে ব্যবহৃত সার: অনেক কাল আগে গোবর সার, পচা পাতা, জৈব সার এগুলো ব্যবহার করা হতো। ঠাকুমা দিদিমাদের যুগে গোবর সার, কম্পোস্ট সার, খোলের সার এগুলো ব্যবহার করা হতো। আর ইদানিংকালে ইউরিয়া, ডিএপি, পটাশের মতো রাসায়নিক সার এবং জৈব সার ব্যবহার করা হয়। চাষে ব্যবহৃত কীটনাশক: অনেক কাল আগে কি ব্যবহার করা হতো? নিম পাতা, ছাই, তামাকের জল। আর ঠাকুমা দিদিমাদের যুগে কি কীটনাশক ব্যবহার করা হতো? নিমের রস বা নিম পাতা বলা যায়, ছাই, জৈব কীটনাশক। আর ইদানিংকালে কি কীটনাশক ব্যবহার করা হয়? বিভিন্ন রাসায়নিক কীটনাশক ও জৈব কীটনাশক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।